লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি কর্মীরা ট্রাফিক পুলিশকে নির্যাতন করেছেন এমন একটি দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। প্রায় 20,000 মানুষ দাবিটিকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানালেও এটি সম্পূর্ণ বানোয়াট। একটি স্ক্রিপ্টেড ভিডিওকে রাজনৈতিক উস্কানি ছড়াতে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। ওদিকে মিয়ানমার, তুরস্ক ও ফিলিপাইনের বিভিন্ন সময়ের পুরনো ভিডিওকে ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্যের দাবিতে ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হয়। শুধু তাই নয়, শ্রীলঙ্কার এক শিশুর কোলে গন্ধগোকুল ও পেছনে সজারু দেখা যাওয়ার ভিডিওটিও বাংলাদেশের ঘটনা বলে প্রচার করায় বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। চলুন দর্শক, আরও কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ট্রাফিক পুলিশকে লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি কর্মীরা মারধর করেছে এমন দাবিতে পুলিশের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। প্রায় 20,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাস্তব নয়। টিম র্যামস নামে একটি কন্টেন্ট ক্রিয়েটর পেজে সাজানো এবং স্ক্রিপ্টেড ভিডিওকে রাজনৈতিক উস্কানি দিয়ে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করা আরিফুর রহমান নিজেও বিষয়টি বানোয়াট বলে নিশ্চিত করেছেন। ওদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূমিকম্পকে ঘিরে অন্তত 4টি পুরনো ভিডিও ও একটি পুরনো গল্প নতুন ঘটনার দাবিতে বাংলাদেশের একাধিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যাচাই ছাড়াই প্রচার করা হয়। মুহূর্তেই সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওগুলো ভেনেজুয়েলার নয়, এগুলো মিয়ানমার, তুরস্ক ও ফিলিপাইনের বিভিন্ন সময়ের ভূমিকম্প এবং তুরস্কের একটি ভবন অপসারণের দৃশ্য। এছাড়াও আমাকে টেনে তুলবেন না, আমার মেয়েরা আমার হাত ধরে আছে, এই আবেগঘন গল্পটিও কোনো সাম্প্রতিক ভূমিকম্পের নয়। এটি 1999 সালের ভেনেজুয়েলার ভূমিধসের ঘটনা অবলম্বনে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। গুজব এখানে শেষ নয়। শিশুর কোলে গন্ধগোকুল আর পেছনে সজারু দেখা যাওয়ার একটি ভিডিও বাংলাদেশের ঘটনার দাবিতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। বহু মানুষ ভিডিওটিকে বাংলাদেশের ভেবে প্রতিক্রিয়াও জানায়। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, বরং শ্রীলঙ্কার। ভিডিওটি প্রথম গত 12ই জুন শ্রীলঙ্কার এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে প্রকাশিত হয় এবং তার প্রোফাইলে একই শিশু ও প্রাণী নিয়ে আরও একাধিক ভিডিও ও ছবি রয়েছে। আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি পিপিএম খান সাইদ হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। খান সাইদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই যে প্রশ্নটি আসলে আমি রাখতে চাই, আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতায় একটা সময় ছিল যখন গুজব ছড়াতো মুখে মুখে, এবং বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে গুজব, ফেক নিউজ এবং ভুল তথ্যগুলোকে সবচেয়ে বেশি ছড়াতে দেখি। মূলত প্রথমেই জানতে চাই পার্থক্যটা কিভাবে দেখেন এবং আইন শৃঙ্খলার জন্য কোন জায়গাটা সবচেয়ে বেশি মারাত্মক? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টিভির দর্শক শ্রোতাদেরকে। এই ফ্যাক্ট ফাইন্ডিংস এই প্রোগ্রামটাতে আমি মাঝে মাঝে আসি, ঘুরে ফিরে একই কথাই বলতে হয়, যার জন্য আমি রিপিট করতে চাচ্ছি না। যেমন আজকে আপনার কথা ধরেই বলি, যে ছেলেটি বা যে লোকটি অভিনয় করেছে ওই যে আপনার পুলিশের যে গাড়ি চেক করা প্রেক্ষিতে তাকে মারধর করা, এবং সে নিজেও নাকি আপনি বললেন যে সে নিজেও বলেছে যে এইটা আসলে ঘটনাটা ঠিক না, তো তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন আপনি যদি, এটা একটা অপরাধ, সমাজে গুজব ছড়ানো, উস্কানি ছড়ানো এবং তার প্রেক্ষিতে কোনো যদি দুর্ঘটনা ঘটে বা অপরাধমূলক ঘটনা ঘটে, তার জন্য উস্কানিদাতাও অপরাধী বলে বিবেচিত হবে। এইটাই হলো আইনের কথা। এখন আগে উস্কানি বা গুজব ছড়াতেও মুখে মুখে, এখন সেটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছড়ানো হচ্ছে। এটা তো এক ধরনের অপরাধ। তো আমরা শুধু হাজারি করে যাচ্ছি এবং আমাদের সাধারণ মানুষদেরকে সচেতন হতে বলছি। এটা ঠিক আছে, সচেতন হতে হবে। সেটা তো যখন আইন শৃঙ্খলা
বা এই ধরনের কোনো আইনের যখন প্রায়োগিক ওইটা আমরা না দেখি, তখন তো মানুষ নিজের থেকেই সতর্ক হবে। যেমন এই চুরি ডাকাতির ওদের জন্য আমাদের দরজা জানলা বন্ধ করে ঘুমাইতে হবে, যেখানে ছিনতাই হয় সেই রাস্তায় আমরা সন্ধ্যার পরে যাবো না, এগুলো সচেতনতা। কিন্তু এটা আসলে এগুলো সমাধান না। সন্ধ্যার পরে আমি রাস্তায় বের হবো না কেন? বা আমি আমি আমার যারা এই সমস্ত অপরাধগুলো কার্যক্রম করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব না কেন? তা আমি জানি না এটা ব্যবস্থা কেন হচ্ছে না, বা বিশেষ করে আমি যেটা আগেও বলেছি যে ঘটনাগুলো এইগুলো বেশিরভাগই বোধহয় দেশের বাইরে থেকে কন্টেন্ট গুলো দেওয়া হয়, বা আমাদের দেশে থেকেও যারা দেয় তারা বুঝে না বুঝে ওটাকে শেয়ার করে অথবা ওটাকে নিজের নামে পোস্ট করে। তো এগুলোর জন্য এখন যদি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যেটা যে আপনারা যেটা বললেন, জনগণকে সচেতন হতে হবে। আর সচেতনতাটা কেমন? সচেতনতা হলো এমন যে আপনার ওই যে যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া বা যেগুলো ভেরিফাইড ফেসবুক মানে পেজ যেগুলো, সেগুলো দেখে তারপরে আপনাকে বুঝতে হবে। আর নতুবা আপনাকে অনুমান করে নিতে হবে যে ধরনের ঘটনা সত্য না মিথ্যা। একজন পুলিশের অফিসার বা কনস্টেবল সে ট্রাফিক আইন ভায়োলেশনের জন্য একটা ব্যবস্থা নিচ্ছে, আর তার জন্য তাকে মেরে রাস্তায় শোয়াই দিবে, এরকম অবস্থা তো দেশে এখনো হয় নাই। এখন সে যে দলেরই হোক, যে 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 ক্ষমতাশালী দলেরই হোক আর বিরোধী দলেরই হোক আর যত বড় শক্তিশালী হোক না কেন, এরকম অবস্থা তো আমাদের দেশে এখনো হয় নাই। এটা কয়জনই বা বোঝে? তো সেই জন্য আমাদেরকে ওই সচেতনতা বৃদ্ধির জন্য যে কার্যক্রমগুলো সেগুলো করতে হবে। পাশাপাশি আপনি যেমন আজকে বললেন যে যে ছেলেটা লোকটা অভিনয় করেছে, তার নাম কি মাহবুব না কি নাম বললেন, আমি খেয়াল করতে পারি নাই। তো এদেরকে পয়েন্ট আউট করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, উস্কানি ছড়ানোর অপরাধে। তো আপনি এটা ঠিকই ছাড়া তো বলেছেন। আমি তো আপাতত তেমন কিছু দেখছি না। জি। জি, আপনি ঠিকই বলেছেন। এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমাদের আইনগতভাবে যেরকম আরো কঠোর হওয়ার দরকার রয়েছে, এবং আপনি একই সাথে যখন বলছিলেন আসলে দৃষ্টান্তমূলক এখনো কোনো কাউকে শাস্তি পাওয়ার মতো কোনো উদাহরণ কিন্তু আমাদের হাতে নেই। আমরা দেখিনি যে এই ধরনের অপতথ্য ছড়ানোর জন্য এখন পর্যন্ত কেউ আসলে শাস্তি পেয়েছে, যে কারণে নতুন নতুন করে অনেকেই আর এই জায়গায় চলে আসছেন। তারা হয়তো ভাবছেন আসলে এটি নিয়ে খুব বেশি তাদের কোনো ক্ষতি বা ধরার মতো লোক নেই। একটু জানতে চাই, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অপতথ্যের ক্ষেত্রে আপনি কি মনে করেন তারা আসলে কতটুকু সক্ষমতা নিয়ে কাজ করতে পারছে? কারণ এখন আমরা প্রযুক্তি ডিফেক্ট থেকে শুরু করে নানা ধরনের প্রযুক্তিগত উন্নয়ন আমরা দেখছি, যেটা মানুষের হাতের মুঠোয় স্মার্টফোনে পর্যন্ত চলে আসছে। অর্থাৎ আমি চাইলেই আজকে আমার মুঠোফোন দিয়েই যে কোনো ধরনের এআই ভিডিও বা ছবি তৈরি করে আমার সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারছি। এই যে প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা, সেটা কি আসলেই আমাদের জন্য খুবই ইতিবাচক হয়ে দাঁড়াচ্ছে? প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা যদি আপনার বিনোদন ভিত্তিক হয়, বা ওই যে আমরা অনেক সময় রিল দেখি, এই যে বিভিন্ন কমেডিয়ান রিল, সেগুলো অন্য জিনিস। কিন্তু যে তথ্যগুলো বা যে কন্টেন্টস গুলো সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, উস্কানি দেয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এটাকে আপনার প্ররোচিত করে, এগুলো তো আর আপনি ইচ্ছা করলে এটাকে স্বাধীনতা বলা যাবে না। বা স্বাধীনতা মানে কি এই, বা আপনার মিডিয়ার স্বাধীনতা মানে কি আপনি যা খুশি তাই বলবেন, সমাজে বিশৃঙ্খলা ছড়াবে, তারপরে অপরাধ সংগঠিত হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে? নো, এটা অ্যাবসলিউটলি ক্রিমিনাল অফেন্স। তো সেই অফেন্স গুলো আপনি যেটা বললেন, আমার যতটুকু জানা যায়, হ্যাঁ, যেভাবে প্রযুক্তি এগিয়েছে সেই তুলনায় হয়তো বাংলাদেশ পুলিশের ওইভাবে হয়তো অতটা ইকুইপ বোধহয় তারা না। কিন্তু তারপরে আমি যতটুকু জানি বা আমি যতটুকু দেখি মাঝে মাঝে, তাতে করে যে যতটুকু আছে প্রযুক্তি, ততটুকু যদি ব্যবহার করে, তাহলে পরে এটা অনেকখানি প্রতিরোধ সম্ভব। কারণ কি, ১০০ জন অপরাধীর বিরুদ্ধে কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হয় না। আপনি যদি ১০০ জনের মধ্যে ২, ৪, ৫ জনের যদি ব্যবস্থা হিসাবে মানে এক্সাম্পলারি ব্যবস্থা যদি আপনি নেন, বাকি ৯৫ জন এমনি সতর্ক হয়ে যায় যে, না রে বাবা, এটা করা যাবে না, এটা করলে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে। তো কাজেই এটা পরীক্ষামূলকভাবে ওরা কেন করছে না, বা করলেও আমরা কেন জানতে পারছি না, এটা আমি জানি না। তবে যতক্ষণ পর্যন্ত না জানা যাবে, ততক্ষণ আপনাদের এই মেইনস্ট্রিম মিডিয়াতে যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে। অথবা বলা যেতে পারে যে কাজটা কে করছে আপনি নিজে না করলে অনেক সময় বুঝতে পারবেন যে আপনার কোনো বন্ধু বা কোনো অমুক জায়গাতে এটা হয়েছে, এরকম কিছু হলেও আপনাদের ইনবক্সে বলতে পারেন, যে আমাদের ইনবক্সে জানান, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। তারপর যেমন আজকে যেমনটা বললেন, এরকম আপনারা ২, ৪ জনের নাম ফ্ল্যাশ করতে পারেন। তাতে করে যদি কোনো আমরা একটু এইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে কাজের জন্য একটা সহায়তা করতে পারি। এছাড়া তো আমি আর তো কোনো উপায় দেখছি না যে এটা থেকে বাঁচার কি হবে। তবে এটা খুবই সিরিয়াস এবং খুব সিভিয়ার হয়ে যাচ্ছে এবং খুব প্যানিক ক্রিয়েট করতেছে, এবং আমাদের জন্য খুব দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। আমাদের যারা একটু বয়স্ক ম্যাচিউরড বা যারা আমাদের একটু আশেপাশে খোঁজ খবর রাখি, তারা হয়তো সচেতনতামূলক জিনিসটা দেখবো। কিন্তু ১২, ১৩, ১৪, ১৫ বা টিনেজার ছেলে মেয়েগুলো যারা দেখতেছে, তারা তো প্যানিক হচ্ছে, অথবা এটা থেকে আবার তারা প্রিভেন্সিভ কোনো ব্যবস্থা নিয়েও নিতে পারে, এরকম তো হতেই পারে। এটা আগে থেকে সতর্ক না হলে এটা আমার মনে হয় আস্তে আস্তে অ্যালার্মিং পর্যায়ে চলে যাচ্ছে, যে সবারই সংশ্লিষ্ট, সবারই এই ব্যাপারে
সতর্ক বা দেখা উচিত। আমি যেটা মনে জনাব করি খান আর কি। সাইদ হাসান, আপনি আসলে ঠিকই বলেছেন। এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। বিরতিটা শেষে আবার আপনার কাছে ফিরছি, সঙ্গে থাকুন। খান সাইদ হাসান, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি আসলে রাখতে চাই সেটি হচ্ছে, বর্তমানে সাধারণ মানুষ নানাভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, নানা ধরনের ব্যক্তি, পক্ষ বিপক্ষের নানা ধরনের ঝগড়া বা বিষয় নিয়ে আমরা সাধারণত দেখি এই ধরনের অপতথ্য ছড়ানোর জন্য। কিন্তু সাধারণ মানুষ তারা নিজেরাই জানে না কারো বিপক্ষে বা কারো পক্ষে যদি এরকম ফেক নিউজ বা অপতথ্য ছড়ানো হয় তাহলে আইনগত প্রক্রিয়া কি। আমি একটু জানতে চাই আইনগত প্রক্রিয়া আসলে কি বলে, এবং একই সাথে আমাদের সাধারণ মানুষকে যদি ধাপে ধাপে আমরা যদি তাদের একটা ধারণা দিতে চাই, প্রথমে তাদের কি করা উচিত সেটা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। ভালো করে খুব যৌক্তিক এবং খুব গুরুত্বপূর্ণ যথার্থ প্রশ্ন করেছেন, যে আমরা শুধু মানুষকে বলে যাচ্ছি সচেতন করব, কিন্তু পদ্ধতিটা কিভাবে করব। এটা প্রথমে আইনের ভাষায় বলি যে উস্কানি দেওয়া আর সহায়তা করা, যে কোনো অপরাধ সংগঠিত করা এবং সহায়তা করা দুটোই অপরাধ, এবং উস্কানিটা আপনার সহায়তার মধ্যে পড়ে। এখন আপনি যেটা বলেন যে এটা যে আমার কাজটা যে উস্কানিমূলক হচ্ছে সেটা সে বুঝতে পারি, কিন্তু এটা যে অপরাধমূলক হচ্ছে এটা হয়তো অনেক সাধারণ মানুষ বা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা না জানারই কথা। কিন্তু একটা কথা আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নট দ্য এক্সকিউজ এট দি আই অফ ল। অর্থাৎ আমি আইন জানতাম না, এই অপরাধটা করলে শাস্তি হবে মাননীয় আদালত, আমি এটা জানতাম না সেজন্য আমি করে ফেলেছি, এই এক্সকিউজটা আপনি আইনের সামনে বা আদালতে নিতে পারবেন না। তো সেই জন্য যেটা আপনারা যেমন প্রতিদিনই এই যে ফ্যাক্ট ফাইন্ডিংসে আপনারা যে প্রোগ্রামটা করেন, এর পাশাপাশি জনগণকেও বোধহয় মানে সাধারণ মানুষদেরকেও এটা একটু এরকম কিছু আপনারা পরিকল্পনা করতে পারেন যে কিভাবে তাদেরকে এই ধারণাটা দেওয়া যায় যে আপনারা যে কাজটা করছেন এটা কিন্তু আপনারা এখন হয়তো আইনের প্রয়োগ হচ্ছে না, কিন্তু যদি প্রয়োগ শুরু হয় তাহলে পরে কিন্তু আপনারা এই বিপদে পড়বেন, এই ঝামেলায় পড়বেন। সুতরাং আপনারা কোনো কিছু না জেনে না বুঝে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আপনারা এই কাজগুলো করেন না। আপনাদের জন্য আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পরিবারের লোকজনও ক্ষতিগ্রস্ত হবে। এরকম কিছু সচেতনতামূলক প্রোগ্রাম এটার সাথেই হয়তো 5-7 মিনিটের জন্য আপনারা করতে পারেন, এটা আপনাদের প্রায় ইয়ে করতে পারেন। আর আমাদের ব্যাপারটা আমরা আর কি বলবো, আমরা তো যেটা বললাম যে এখন ওইটাই করা যায় যে যদি আইন শৃঙ্খলা যারা প্রয়োগকারী বাহিনী তারা যদি ভাবে কাউকে ইয়ে করে যে ঠিক আছে আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে, আপনারা আমাদেরকে জানান, আমরা সেভাবে ব্যবস্থা নিব ইত্যাদি, মানে কারা এটা করছে, কন্টেন্ট ক্রিয়েটর কে, এখন সমস্ত কিছু তো হয়তো অতটা প্রযুক্তি দিয়ে ফাইন্ড আউট করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আমি যেটা বললাম যে এরকম যদি 2-4-5 জনকে করা যায় তাহলে দেখবেন আর বাকিরা সবাই সতর্ক হয়ে যাবে যে না এটা তো আমাকে ফাইন্ড আউট করলে তো আমার ভিউয়ের জন্য আমি যে পয়সা পাই তার চাইতে একটা আমার বিরুদ্ধে কোনো মানে মামলা মোকদ্দমা বা কোনো কিছু একটা হলে পরে কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতে করতে আমার তার চেয়ে বেশি খরচ হয়, হেনস্থা হয় এবং ইত্যাদি হয়, তাহলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া তো আমি আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই, সেটা হচ্ছে যখন সচেতনতা নিয়ে প্রশ্ন আসে, একজন সাধারণ মানুষ তিনি সাধারণত কোনো বিপদে পড়লে আইনের কাছেই যেতে চান যে সেই বিষয়টার সমাধানের জন্য। ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে নানা ধরনের এই ধরনের অপতথ্যর বেলায় গেলে আমরা দেখেছি যে সময় খুব স্বল্পতা পাওয়া যাচ্ছে। তো এই ধরনের কারণে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রমোশনাল কোনো বার্তা আসলে দেওয়া প্রয়োজন কিনা মনে করেন কিনা, একটু ছোট করে জানান। হ্যাঁ, আমার কথাটা হলো যে আপনি পৃথিবীতে যা কিছুই আবিষ্কার হয়েছে বা সেটা আগে প্রয়োজন থেকে অবস্থা থেকে হয়েছে। তো এখন একটা সময় এই জিনিস ছিল না, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, তখন আমাদের হয়তো আইনগুলো এরকম ছিল না, আমাদের আইন শৃঙ্খলা মানে প্রয়োগকারী বাহিনীর হয়তো এই পদ্ধতিটা ছিল না, কিন্তু এখন যেহেতু হয়েছে এটা সেই দিকে আসলে আমাদের যেতে হবে। ধন্যবাদ খান সাইদ হাসান সময়টুকু দেওয়ার জন্য। আজ অনেক পরামর্শ এবং মতামত আপনার কাছ থেকে পেলাম, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি পিপিএম খান সাইদ হাসান। তার সাথে কথা বলছিলাম ফ্যাক্ট চেক নিয়ে বেশ কিছু কথা নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমোট দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 সাথে।